স্বাগতম। মুভির শুরুতেই আমরা দরিদ্র একটা ফ্যামিলিকে দেখতে পাই। এই ছেলেটির নাম সুরেশ আর এটা তার ছোট ভাই শাওন। তো দুজনে খেতে বসেছে, এমন সময় এদের মা একটি রুটি নিয়ে আসলে সুরেশ বলে রুটিটা আমাকে আগে দাও। সুরেশের মা রাগ করে বলে যে ইনকাম করে সে আগে খাবে নাকি তোর মতো বেকার আগে খাবে। এই বলে সুরেশের মা রুটিটা শাওনকে দিয়ে গেলে সুরেশ শাওনের থেকে রুটিটা চাই। শাওন রুটিটা না দিলে সুরেশ সামনে থাকা বোতলটি নিয়ে ঠান করে শাওনের মাথায় মেরে দেয়। এটা দেখে সবাই রীতিমতো আটকে ওঠে। সুরেশের বাবা রেগে মেগে বলে আজকেই তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এর মাঝেই সুরেশের মা সুরেশের মামাকে ফোন করে বলে ভাই তুমি আজকেই এই গুন্ডাকে তোমার কাছে নিয়ে যাও, আমি আর এই গুন্ডাকে বাড়িতে রাখতে পারবো না। এটা শুনে সুরেশের মামা সুরেশের সাথে কথা বলে ও জিজ্ঞেস করে কি হয়েছে। সুরেশ বলে মামা তুমি তো জানোই মা ছোটখাটো বিষয় নিয়ে কেমন তামাশা করে। এটা শুনে সুরেশের মা বলে আমি তামাশা করি? তোর যে স্বভাব দেখিস তুই একদিন রাস্তায় কুকুরের মতো পড়ে মরে থাকবি। এটা শুনে সুরেশের মামা বলে ভাগ্নে তুই জিনিসপত্র গুছিয়ে নিয়ে আজকেই মুম্বাই চলে আয়। ব্যাস পরের সিনে দেখি সুরেশ মুম্বাই চলে এসেছে। তো সুরেশ তার মামার বাসার নিচে পৌঁছাতেই উপর থেকে তার মামি তাকে দেখে স্বামীর কাছে এসে বলে তোমার নিকম্মা ভাগ্নে চলে এসেছে। সুরেশের মামা ইউনিফর্ম গায়ে দিতে দিতে বলে তুমি তো সুরেশের ছোটবেলা সম্পর্কে ভালো করেই জানো, তাই বিরক্ত না করে ছেলেটার প্রতি একটু মায়া দেখাও। আসলে সুরেশের মামা এই মুম্বাই শহরের একজন পুলিশ ইন্সপেক্টর, আর হ্যাঁ সে ছোটবেলা থেকেই সুরেশকে অনেক ভালোবাসে। তাই সুরেশ ভিতরে আসতেই সুরেশের মামা বলে বাড়িতে কি হয়েছে আর কেন হয়েছে সেটা আমি শুনতে চাই না, তোর মামি তোর জন্য রান্না করেছে, খাবার খেয়ে রেস্ট নে। এটা বলে সুরেশের মামা সুরেশকে ভিতরে পাঠিয়ে দিলে সুরেশ খাওয়া দাওয়া শেষে বাসার ছাদে উঠে দেখে পাশে একটি গলফ খেলার মাঠ আছে। তো সুরেশ দূরবীন দিয়ে মাঠের দিকে তাকালে একটি মেয়ের উপরে তার নজর আটকে যায়। সুরেশ দেখে মেয়েটি তার গলফ কোচের সঙ্গে অনেক হেসে হেসে কথা বলতেছে, বাট কোচের আচরণ কেমন জানি সন্দেহজনক লাগতেছে। তাই সুরেশ কৌতূহলী হয়ে তাদের উপরে নজর রাখলে দেখে কোচটির মেয়েটির সাথে ঘনিষ্ঠ হওয়ার নানা চেষ্টা করতেছে। তো কিছুক্ষণের জন্য সুরেশের নজর সরে যেতেই সুরেশ দেখে হঠাৎ করে দুজনেই মাঠ থেকে গায়েব। সুরেশ ভেবে পাচ্ছে না এরা দুজনে কোথায় গেল। তাই সুরেশ গলফ মাঠের দিকে দৌড়ে এসে তাদের দুজনকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর মেয়েটি তার কোচকে নিয়ে মাঠের বাহিরে আসলে এই মুম্বাই শহরের সব থেকে বড় বিজনেসম্যান মিস্টার রাহুল মেয়েটিকে নিতে আসে। তখন আমরা জানতে পারি এই মেয়েটির নাম মনিকা এবং মনিকা এই বিজনেসম্যান মিস্টার রাহুলের ওয়াইফ। আর এই কোচটি হচ্ছে আখিলেশ, সে রাহুলের সবচেয়ে কাছের বন্ধু। আসলে বিজনেসের কাজে রাহুল সবসময় ব্যস্ত থাকার কারণে মনিকা বাসায় অনেক বোরিং ফিল করে। তাই রাহুল মনিকার টাইম পাসের জন্য মনিকাকে গলফ খেলা শেখানোর দায়িত্বটা আখিলেশকে দিয়েছে। বাট এদিকে আখিলেশ যে ভাবির সাথে কাবাডি খেলার ধান্দায় আছে সেটা তো আর রাহুল জানে না। তাই রাহুল আখিলেশকে বলে দোস্ত এই কয়দিনে আমার জানিমানকে কেমন খেলা শেখালি শুনি। আখিলেশ বলে তোমার জানিমানকে দারুণ খেলা শিখিয়েছি, একদিন তুমি তার খেলা লাইভ দেখতে এসো। রাহুল বলে এসব দেখতে আসার মতো সময় আমার হাতে নেই, তুমি শুধু তাকে ভালোভাবে খেলা শেখাও তাহলেই হবে। এই বলে রাহুল আখিলেশকে বিদায় জানিয়ে মনিকাকে নিয়ে গেলে দেখি সুরেশ দূর থেকে তাদের সব কথা শুনে ফেলেছে। পরের দিন মনিকা আবার গলফ প্র্যাকটিস করতে আসছে দেখি সুরেশ আজকেও দূরবীন দিয়ে তাদের দুজনের উপর নজর রাখতেছে। তো আজকেও খেলা শেষে দুজনে হঠাৎ মাঠ থেকে গায়েব হয়ে যায়। তখনই সিন পাশের একটা ঝোপে আসতে দেখি গলফ খেলা শেষ, এখন কাবাডি খেলা শুরু হতে যাচ্ছে। তো খেলা শুরু হতেই সিন পিছনে আসতে দেখি সুরেশ দূরে বসে থেকে এগুলো ভিডিও করতেছে। এভাবে ভিডিও করতে করতে একটা সময় সুরেশ একটু আড়ালে লুকিয়ে পড়ে। এর মাঝেই খেলা শেষ হলে দুজনেই ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। এটা দেখে সুরেশ ইচ্ছা করেই কাশি দেয়। ব্যাস মনিকা সুরেশকে দেখি জোরে একটা চিৎকার দেয় আর সুরেশ দৌড়ানি শুরু করে। আখিলেশ তখন সুরেশের ক্যামেরাটি নেওয়ার জন্য সুরেশকে ধাওয়া করতে থাকলে সুরেশ একটি ফাঁকা জায়গা দিয়ে মাঠের বাইরে চলে যায়। কিন্তু আখিলেশ এমন অবস্থায় থাকার কারণে মানুষের ভিড়ে যেতে পারে না। তাই এই পাশ থেকেই সুরেশকে হাত জোর করে ভিডিওটি ডিলিট করতে বলে, কারণ এই ভিডিও কোনোভাবে যদি মনিকার স্বামী রাহুলের কাছে পৌঁছায় তো সর্বনাশ হয়ে যাবে। কিন্তু সুরেশ আখিলেশকে পাত্তা না দিয়ে চলে গেলে আখিলেশ প্রচন্ড রেগে যায়। সিন কাট হয়ে মনিকার বাসায় আসতে দেখি মনিকা আজকের ঘটনাটা নিয়ে টেনশন করতেছে। সে ভাবতেছে ভিডিওটি মনে হয় তার স্বামীর কাছে পৌঁছে গেছে। তাই রাহুল রুমে এসে মেডিটেশন করতে শুরু করলে মনিকা ভয়ের দৃষ্টিতে রাহুলের দিকে তাকিয়ে থাকে। কিন্তু রাহুল ওইরকম কোনো আচরণ না করে বরং বরাবরের মতোই ভালোবাসার স্বরে কথা বললে মনিকা বুঝতে পারে রাহুলের কাছে তাহলে এখনো ভিডিওটি পৌঁছায়নি। এটা ভেবে মনিকা স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। সকালে ঘুম থেকে উঠে মনিকা বেলকনিতে আসতেই কেউ একজন তাকে দেখে সিটি মারে। মনিকা সেদিকে তাকাতেই দেখে সুরেশ সামনের একটা বিল্ডিং এ দাঁড়িয়ে আছে। এটা দেখে মনিকা তো পুরো শক, কারণ এরই মাঝে সুরেশ তার ঠিকানাও খুঁজে বের করেছে। তো সুরেশ পকেট থেকে ফোন বের করে মনিকাকে ফোন করতেই মনিকা রুমের ভিতরে দৌড় দেয় যেন রাহুল কলটা রিসিভ না করে। পরের সিনে একটি গাড়ি হাই স্পিডে একটা ফাঁকা মাঠে এসে থেমে গেলে দেখি মনিকা সেই গাড়িতে বসে আছে। একটু পরে সুরেশ সেখানে আসলে বুঝতে পারি সুরেশ ব্ল্যাকমেইল করে মনিকাকে ফোন করে এখানে ডেকে এনেছে। তো সুরেশ সোজা মনিকার গাড়িতে উঠে বসে পড়লে মনিকা বলে কত টাকা চাও তুমি? সুরেশ চুপ করে থাকলে মনিকা বলে 10 লাখ। সুরেশ কিছু বলে না। মনিকা বলে 20 লাখ। সুরেশ কিছু বলে না। এটা দেখে মনিকা বলে আচ্ছা ঠিক আছে 50 লাখ দিব। এতগুলো টাকার কথা শোনার পরেও সুরেশ চুপ হয়ে আছে।
যাচ্ছে দেখে মনিকা বিরক্ত হয়ে বলে, তোমার মতো লেভেলের ছেলে এর থেকে বেশি টাকা হজম করতে পারবে না। এই কথা শুনে সুরেশ রাগ করে গাড়ি থেকে নেমে গেলে মনিকা তাড়াহুড়ো করে সুরেশকে থামায়ও বলে, আচ্ছা তুমি বলো কত চাও? সুরেশ বলে, আমি টাকা চাই না। এটা শুনে মনিকা ঘাবড়ে গেলে সুরেশ নিজের চশমাটা খুলে বলে, ভয় পেও না, তোমার যৌবনের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, কারণ আমি খুব ভালো করেই জানি যেখানে ভালোবাসা থাকে না সেখানে শরীরের সাথে শরীরের মিলনে কখনো সুখ থাকে না। কথাটা মনিকার বেশ ভালো লাগে, বাট মনিকা সেদিকে গুরুত্ব না দিয়ে বলে, এসব ফালতু কথা রেখে তুমি কি চাও সেটা বলো। সুরেশ বলে, তোমার মতো বড়লোক জীবন চাই। এটা শুনে মনিকা অবাক হয়ে সুরেশের দিকে তাকালে সুরেশ বলে, শুধু আজ দিয়ে নয়, আমি মরার আগ পর্যন্ত বড়লোকদের মতো জীবন কাটাতে চাই। কালকে যদি আমার একটা গাড়ি কেনার ইচ্ছা হয় তাহলে তোমাকে শুধুমাত্র একটা কল করব। যদি 5 স্টার হোটেলে থাকার শখ জাগে তাহলে শুধু তোমাকে একটা কল করব। আমার যখন যা লাগবে সব ব্যবস্থা তুমি করে দিবে। সুরেশের কথা শুনে মনিকা শক খেয়ে গেলে সুরেশ বলে, আমি শুনলাম তোমার হাজবেন্ডের 13,000 কোটি টাকার বিজনেস আছে। আমি এটাও শুনেছি তোমাকে বিয়ে করার পর মা লক্ষ্মীর দয়ে তার বিজনেস নাকি ডাবল হয়ে গেছে, আর এজন্য তিনি তোমাকে দেবীর মতো সম্মান করে। তো এখন সে যদি দেখে তার দেবীর মতো বউ তার বন্ধুর সাথে এসব করে তাহলে পরের দিনই তোমাকে রাস্তায় ভিক্ষা করতে হবে। তাই আজকের মতো 25 লাখ টাকা দিয়ে আমার ডিলটা ফাইনাল করো। এই বলে সুরেশ সেখানে পায়ের উপরে পা তুলে বসে পড়ে। পরের সিনে দেখি সুরেশ মনিকার থেকে টাকা নিয়ে সেই অস্থির লেভেলের একটা প্রাইভেট বাস ভাড়া করেছে এবং সেই বাসের ভিতরে টাকাগুলো ঢেলে দিয়ে রাজা বাদশার মতো পাঠ নিচ্ছে। তো সুরেশ তার বন্ধুদেরকে ফোন করে মুম্বাই শহরে আসতে বলে, আর সিন সকালে আসতে দেখি সুরেশের কথা মতো তার 4 নিকম্মা বন্ধু মুম্বাই শহরে চলে এসেছে। তো এখানে এসে তারা সুরেশকে খুঁজতে থাকলে হঠাৎ গাড়ির হর্ন শুনে সবাই সেদিকে তাকালে দেখে সুরেশ দামি একটা গাড়িতে বসে তাদেরকে ইশারা মারতেছে। এটা দেখে সবাই খুশি হয়ে ছুটে সুরেশের কাছে আসলে সুরেশ তাদেরকে নিয়ে সেই প্রাইভেট বাসের কাছে আসে। তখন সবাই সেটার ভিতরে উঠে পড়ে পুরো অবাক হয়ে যায়। তারা দেখে সুরেশ তাদের জন্য গিফট দিয়ে পুরো বাসটি ভরিয়ে ফেলেছে। তো সবাই এইসব দেখে খুশি হলে সিন চলে আসে মনিকার বাড়িতে। আখিলেশ মনিকার বাসায় এসে যেই না জানতে পারে যে সুরেশ এই 2 দিনে মনিকাকে ব্ল্যাকমেইল করে 75 লাখ টাকা নিয়েছে। সঙ্গে সঙ্গে আখিলেশ রেগে যায় ও মনিকাকে বলে, তুমি চিন্তা করো না জান, আমি ওকে মারার জন্য লোক লাগাচ্ছি। এই বলে আখিলেশ মনিকার কাছে আসার চেষ্টা করতে থাকলে মনিকা তাকে এড়িয়ে যায়। যা দেখে আখিলেশ বলে, এমন করছো কেন জানো? মনিকা বলে, আমাদের এসব বন্ধ করা উচিত। এক রাস্তার ছেলে এসে আমাকে বলছে ভালোবাসা শরীর দিয়ে নয় মন দিয়ে হয়, তাহলে আমরা এই ভুলটা কেন করছি? আখিলেশ বলে, শোনো জান, কোনো ভুল একবার করলে প্রথমে খারাপ লাগেই, বারবার করো দেখবে স্টাইল মনে হবে। শাবাশ বেটা। তো মনিকা বিরক্ত হয়ে বলে, আমি এসব স্টাইল চাই না। আখিলেশ বলে, বুঝতে পেরেছি তুমি ওই হারামিটার ভয়ে এসব বলতেছো। ওকে, আমি ওকে উচিত শিক্ষা দিয়ে এসে তারপর তোমার সঙ্গে কথা বলবো। এই বলে আখিলেশ রাগ করে চলে গেলে সিন চলে আসে সুরেশের কাছে। সুরেশ বড়লোকি একটা গেট আপ নিয়ে প্রাইভেট বাস করে বাহিরে আসতেই হঠাৎ রাস্তায় একটা গুন্ডা তার পেটে পিস্তল ধরে বলে, চল আমার সঙ্গে। সুরেশ বলে, কি হয়েছে ভাই? গুন্ডাটি বলে, চল আমার সঙ্গে। তারপর বলছে কি হয়েছে। এই বলে গুন্ডাটি সুরেশকে একটি গাড়ির ভিতরে নিয়ে এসে বলে, তাড়াতাড়ি ভিডিও রেকর্ডটি বের কর। সুরেশ বলে, ও আচ্ছা এই কাহিনী তাহলে। তো ভাই এটা ওখানে বললেও পারতে, এখানে নিয়ে আসার কি দরকার ছিল? গুন্ডাটি বলে, তাড়াতাড়ি ভিডিও রেকর্ডটি দে। সুরেশ বলে, আরে ভিডিও রেকর্ডের পাখা আছে নাকি যে এখানে উড়ে উড়ে আসবে? এটা বলতেই গুন্ডাটি ধ্যাম করে সুরেশের নাকে মেরে দিলে সুরেশ ভয়ে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে শুরু করে। তখন গুন্ডাটি গাড়ি থেকে নেমে আখিলেশকে ফোন করে হাসতে হাসতে বলে, ভাই ছেলেটা তো এক ঘুষিতেই কান্নাকাটি শুরু করে দিয়েছে, আপনি হুদাই ছেলেটিকে মারার জন্য 6 জন লোক পাঠিয়ে দিলেন। ঠিক তখনই গাড়ির দরজা ভেঙে একজন উড়ে এসে এর ঘাড়ের উপরে পড়ে। গুন্ডাটি কিছু বুঝে ওঠার আগেই সুরেশ গাড়ি থেকে বেরিয়ে রেগে মেগে একের পর এক সবাইকে ইচ্ছে মতো রামদোলাই দিতে শুরু করে। ধুলাই পর্ব শেষ করে সুরেশ রাগের চোটে সোজা মনিকার বাসায় চলে আসে, কিন্তু গেটে সিকিউরিটির ঝামেলা হতে পারে ভেবে সুরেশ জীবনের তোয়াক্কা না করে বিল্ডিং এর পিছন দিয়ে দেয়াল বেয়ে বেয়ে সোজা মনিকার বেলকুনিতে পৌঁছায়। এরপর বেলকুনি দিয়ে সোজা মনিকার রুমের ভিতরে ঢুকে পড়ে। এদিকে মনিকা গোসল করার সময় হঠাৎ রুমের ভিতরে কিছু ভেঙে যাওয়ার আওয়াজ শুনে বাহিরে এসে দেখে সুরেশ তার ঘরের সবকিছু ভেঙে তছনছ করে ফেলছে। এটা দেখে মনিকা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং কান্না করতে করতে হাত জোর করে সুরেশকে থামিয়ে দেয়। সুরেশ বলে, এখন হাত জোর করছো কেন? যখন আমাকে মারতে লোক পাঠিয়েছিলে তখন এসব মাথায় ছিল না? পরিষ্কার ভাবে শুনে রাখো, যদি আর কখনো আমার পিছনে লাগতে আসো তাহলে সোজা তোমার হাজবেন্ড রাহুলের ফোনে এই ভিডিওটি পাঠিয়ে দেবো। তারপর কি হবে সেটা তো তুমি বুঝতেই পারছো। এই কথা শুনে মনিকা ইমোশনাল হয়ে হাত জোর করে সুরেশের কাছে ক্ষমা চাইও বলে, আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না। সুরেশ বলে, মাফ পাবে, কিন্তু এই ভুলের শাস্তি তুমি পাবে। এখন আমি আরো বেশি টাকা খরচ করব। বড়লোকদের মতো বিদেশ ঘুরতে যাওয়ার আমার খুব শখ ছিল, কিন্তু টাকার অভাবে কখনো করতে পারিনি। এখন যাব আর তুমি সকল খরচ বহন করবে। এই বলে সুরেশ সেখান থেকে চলে গেলে মনিকা এইসব ঝামেলায় ফেসে যাওয়ায় পুরো পাগল প্রায় হয়ে যায়। পরের সিনে দেখি সুরেশ তার 3 বন্ধুকে নিয়ে আফ্রিকা ঘুরতে এসেছে এবং ইচ্ছে মতো মাস্তি করে মনিকার টাকাগুলো উড়াচ্ছে। তো প্যারাশুট থেকে
দূরবীন দিয়ে সুরেশ পাশের প্যারাশুটে নজর দিতেই একটি মেয়ের উপরে তার চোখ আটকে যায়। তো এই মেয়েটির নাম হচ্ছে অ্যানা। আর প্রথম দেখাতেই অ্যানা সুরেজের মাইন্ডে জায়গা করে নেয়। আর জানেনই তো, যা সুরেজের মাইন্ডে একবার আসে সেটা সে অর্জন করেই ছাড়ে। তাই প্যারাশুট থেকে নামার পর সুরেজ অ্যানাকে ফলো করে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলে সুরেজের এক বন্ধু বলে, মেয়েটাকে দেখে তো লন্ডনই মনে হচ্ছে। আরেক বন্ধু বলে, আরে না না, মেয়েটা ইউরোপিয়ান হবে হয়তো। তো এভাবেই তারা অ্যানাকে নিয়ে কনফিউজড হয়ে পড়লে সুরেজ হুট করে বলে, মেয়েটা ইন্ডিয়ান। এটা শুনে এই বাপরিওয়ালা বলে, স্টাইল দেখে তো মনে হচ্ছে না ইন্ডিয়ান। সুরেজ বলে, ঠিক আছে চল, তোরা আমাকে ধাও করবি আর আমি গিয়ে ওর সঙ্গে ধাক্কা খাবো, তাহলে ওর কথা শুনেই বোঝা যাবে ও ইন্ডিয়ান কিনা। ব্যাস কথা মতো সুরেজের বন্ধুরা সুরেজকে ধাওয়া করলে সে এসে ধাক্কা মেরে অ্যানাকে মাটিতে ফেলে দেয়। বাট অ্যানা কিছু বলার আগেই অ্যানার বডিগার্ড এসে সুরেজকে ধ্যাম করে মেরে দেয়। ওই অ্যানাকে প্রোটেক্ট করে সেখান থেকে নিয়ে যেতে থাকে। সুরেজ তখন অ্যানার দিকে তাকালে ওই হই হই হই, অ্যানার এই চাহনিটা তো সোজা সুরেজের কলিজায় এসে আঘাত করে। ও সুরেজ আবার নতুন করে অ্যানার প্রেমে পড়ে যায়। পরের দিন সকালে সুরেজ বন্ধুদের সঙ্গে সুইমিং পুলের পাশে বসে থাকার সময় হঠাৎ করে অ্যানা সেখানে সুইমিং করতে আসে। আসলে সুরেজ যে হোটেলে উঠেছে অ্যানাও সেই হোটেলেই উঠেছে। তো সুরেজ অ্যানাকে দেখিয়ে তার বন্ধুদেরকে বলে, চল আজকে ওকে পানিতে ফেলে দিয়ে ওর মুখ থেকে কথা বের করার চেষ্টা করবো। ব্যাস কালকের মতো একই বুদ্ধিতে এরা সুরেজকে ধাওয়া করলে সুরেজ দৌড়ে এসে অ্যানাকে ধাক্কা মারবে। ঠিক তখনই অ্যানা নিচে হয় আর সুরেজই পানিতে পড়ে যায়। এটা দেখে অ্যানা হাসতে হাসতে পাঞ্জাবি ভাষায় বলে, তুমি এবার মিস করেছো। সুরেজ খুশি হয়ে বলে, আরে এ তো ইন্ডিয়ান। অ্যানা বলে, তোমরা মুম্বাই থেকে এসেছো তাই না? সুরেজ বলে, তুমি কিভাবে জানলে? অ্যানা বলে, তোমাদের আচরণই বলে দিচ্ছে তোমরা মুম্বাইয়ের ছেলে। তো কেবল অ্যানা লাইনে আসতেছে এর মাঝেই অ্যানার বডিগার্ড চলে আসে। এটা দেখে অ্যানা সেখান থেকে কেটে পড়লে সুরেজের বন্ধুরা ভয়ে পানিতে ঝাঁপ দেয়। পরের দিন খুব ভোরে দেখি সবাই ঘুরতে বের হয়েছে। সুরেজ অ্যানার গাড়িতেই উঠেছে আর তার বন্ধুরা অন্য একটা গাড়িতে উঠেছে। তো সবাই মিলে ঘুরে ঘুরে আফ্রিকার প্রকৃতি ও পশু পাখি দেখতে থাকলে সুরেজের তো আবার ক্যামেরা মারার স্বভাব, তাই সে সেগুলোর ফটো তুলতে শুরু করে। এদিকে ঝোপের মাঝে হরিণ দেখে অ্যানা অনেক খুশি হলে অ্যানাকে এত খুশি দেখে সুরেজ হরিণের ফটো তোলার চলে টুক করে অ্যানারও একটা ফটো তুলে নেয়। এমন সময় সেখানে একটি সিংহ হরিণের বাচ্চা শিকার করতে আসলে অ্যানা আপসেট হয়ে গাড়ির ভিতরে বসে পড়ে। এটা দেখে সুরেজ বলে, ভিতরে বসলে কেন? অ্যানা বলে, আমি হরিণের বাচ্চাকে শিকার করতে দেখতে পারবো না। সুরেজ বলে, আমারও এসব খুন খারাপি ভালো লাগে না। অ্যানা বলে, ও আচ্ছা, তো তুমি কি করো? বাস অ্যানাকে পটাতে সুরেজ বলে, আমি একজন বিজনেসম্যান, দুবাইয়ে আমার 2000 কোটি টাকার বিজনেস। অ্যানা অবাক হয়ে বলো, ও আচ্ছা, সারাদিন বিজনেস মিটিং করতে করতে বোরিং হয়ে গেছিলাম। আমার ডক্টর বললো আমার 1 সপ্তাহ ছুটি কাটানো উচিত, তাই বাল্যকালের বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে এসেছি। ওরা সবাই নিকম্মা, বাট বাল্যকালের বন্ধু বলে কথা। অ্যানা বলে, তাই তো বলি, ওদেরকে তোমার লেভেলের মনে হয় না কেন? সুরেজ বলে, তো তুমি কি করো? অ্যানা বলে, আমি লন্ডনে পড়াশোনা করি। আমার বাবাও তোমার মতো অনেক বড় একজন বিজনেসম্যান। বাবারও আমার সঙ্গে এখানে আসার কথা ছিল, কিন্তু সেও তোমার মতো বিজনেসের কাজে ব্যস্ত থাকার কারণে এই বডিগার্ডকে আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছে। যখন থেকে বড় হয়েছে তখন থেকে বাবা এই বডিগার্ডকে আমার সঙ্গে রেখেছে। আমি যেখানেই যাই সেখানেই আমার পিছনে লেগে থাকে। মাঝে মাঝে খুব ইচ্ছে হয় জীবনে একটা দিন অন্তত এই বডিগার্ডকে ছাড়া নিজের ইচ্ছে মতো কাটানোর, কিন্তু পারি না। এটা শুনে সুরেজের ভীষণ খারাপ লাগে। তখন অ্যানা বলে, আচ্ছা তুমি কি একদিনের জন্য এই বডিগার্ডের থেকে পালিয়ে আমাকে দূরে কোথাও নিয়ে যেতে পারবে? ব্যাস এটা শুনতেই সুরেজ তো খুশিতে গুলগুলা। পরের দিন দেখি একটা আফ্রিকান কালো আঙ্গুর অ্যানার বডিগার্ডকে কাবু করার চেষ্টা করতেছে, আর দূরে লুকিয়ে থেকে সুরেজের বন্ধুরা সেটা দেখতেছে। মানে অ্যানার বডিগার্ডকে ফাঁসানোর জন্য সুরেজ এই প্ল্যান করেছে। তো কালো আঙ্গুরের ললিপপ খাওয়া দেখে বডিগার্ডের তো বডি গরম হয়ে যায়। ব্যাস কালো আঙ্গুর বডিগার্ডকে একটি আউট হাউসে নিয়ে এসে মাস্তি করার নামে বডিগার্ডের হাত পা বেঁধে সেখান থেকে কেটে পড়ে। এদিকে প্ল্যান সাকসেসফুল হয়ে খবরটা সুরেজের কাছে আসলে সুরেজ অ্যানাকে বলে, আজকে যতক্ষণ আমি না চাইবো ততক্ষণ তোমার বডিগার্ড তোমার কাছে আসবে না। এটা শুনতেই অ্যানা খুশিতে এক লাফে সুরেজের কোলে ওঠে, আর মুহূর্তের মাঝে সুরেজের কলিজা যেন ঠান্ডা হয়ে যায়। তো অ্যানা এভাবেই সুরেজকে জড়িয়ে ধরে চুপ মেরে থাকলে সুরেজ অন্যরকম একটা সুখ অনুভব করে আর রোমান্টিক একটা গান শুরু হয়ে যায়। এই গানের মধ্যে দিয়ে এদের একসাথে কাটানো বেশ কিছু রোমান্টিক মুহূর্ত দেখানো হয়। সবগুলো মুহূর্ত তো আর দেখানো সম্ভব না, তাই মেইন কিছু সিন দেখাচ্ছি। আপনারা এতটুকুতেই বুঝে নেন যে এদের মাঝে ভালোবাসা পুরো দমে জমে গেছে ও সুরেজ অ্যানার প্রেমে পুরো দমে সিরিয়াস হয়ে গেছে। ব্যাস তাহলে হবে তো কি, এবার তাহলে সামনে এগোবো? ওকে চলুন তাহলে গানটা স্কিপ করে সামনে গেলাম। তো সিন মুম্বাই আসলে দেখি মনিকা কাজের মহিলার থেকে শরীর মেসেজ করে নিচ্ছে। এমন সময় সুরেজ কল করলে মনিকা রেগে মেগে বলে, কে চাও তুমি? সুরেজ
সুরেশ বলে এই মুহূর্তে আমার $1,00,000 প্রয়োজন। এটা শুনে মনিকা বিরক্ত হলে সুরেশ বলে আসলে এখানে এসে আমি এক রাজকুমারীর প্রেমে পড়ে গেছি, তাই আমি আমার রানীকে একটি হীরের নেকলেস গিফট করতে চাই। মনিকা রাগ করে বলে এতগুলো টাকা এত কম সময়ে ওখানে পাঠানো সম্ভব না। সুরেশ ধমক দিয়ে বলে আমি খুব ভালো করেই জানি তোমাদের মতো ধনীদের হাত অনেক লম্বা, তাই চিৎকার না করে ছটপট আমাকে $10,00,000 পাঠিয়ে দাও, নয়তো। মনিকা বলে ঠিক আছে, নিজের রুমে যাও, টাকা পেয়ে যাবে। এটা শুনে সুরেশ মনিকাকে ধন্যবাদ দিয়ে তার বন্ধুদের সঙ্গে হোটেলে ফেরে, কিন্তু ভিতরে ঢুকতেই মেঝেতে রক্ত দেখে থমকে যায়। এদিকে সুরেশের বন্ধুরাও রক্ত দেখে ভয় পেয়ে গেলে সুরেশ রক্তের দাগগুলো ফলো করে নিজের রুমে চলে আসে। এরপর ভয়ে ভয়ে বিছানার চাদর উঠাতেই দেখে কেউ হাতির দাঁত কেটে তার বিছানায় রেখে গেছে। এটা দেখে সুরেশ প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ আফ্রিকাতে হাতির দাঁত কেটে পাচার করা অনেক বড় একটা অপরাধ। কিন্তু তাদের সঙ্গে এটা কে করেছে সেটা বুঝে ওঠার আগেই সুরেশের বন্ধু দেখে পুলিশ তাদেরকে গ্রেফতার করতে আসতেছে। এটা দেখতেই সবাই পিছনের দরজা দিয়ে দৌড়ে পালাতে থাকে, কিন্তু হঠাৎ সামনে বিপজ্জনক এরিয়ার সাইনবোর্ড দেখে সুরেশের বন্ধুরা সুরেশকে এদিকে যেতে নিষেধ করে। এটা শুনে সুরেশ বলে এদিকে পালিয়ে গেলে একটু হলেও বেঁচে যাওয়ার চান্স আছে, কিন্তু যদি পুলিশ আমাদেরকে ধরে ফেলে তাহলে সারা জীবন জেলে পচে মরতে হবে। এই বলে সুরেশ সবাইকে নিয়ে সেই বিপজ্জনক এরিয়া দিয়েই পালাতে শুরু করে, কিন্তু মাঝ রাস্তায় সিংহের ভয়ে সবাই হামাগুড়ি দিয়ে যেতে থাকলে সুরেশের এক বন্ধু সিংহের পেটে যাওয়ার ভয়ে কান্নাকাটি শুরু করে দেয়। তো এভাবে কিছু দূর গিয়ে সুরেশ মাথা তুলে দেখে তাদের সামনে একটা রাস্তা দেখা যাচ্ছে। এটা দেখে চারজন একে অপরের হাত ধরে খুশিতে চিৎকার করতে করতে এক দৌড়ে রাস্তায় চলে আসে। রাস্তায় এসে সুরেশ দেখে দূর থেকে একটি গাড়ি তাদের দিকে আসতেছে। সুরেশ তাদেরকে ইশারা করলে গাড়িটি এদের সামনে এসে থেমে যায়, কিন্তু আদিবাসীদের আচরণ দেখে সুরেশ মুহূর্তের মাঝে বুঝতে পারে এরা হাতির দাঁত কাটার জন্য এদেরকে মারতেই এসেছে। তাই সুরেশ সঙ্গে সঙ্গে পালাতে শুরু করলে আদিবাসীগুলো সুরেশের বন্ধুদেরকে আটকে ফেলে। এদিকে সুরেশ পালাতে গেলে হঠাৎ সামনে থেকে একজন সুরেশকে থাম করে মেরে মাটিতে ফেলে দেয়। এরপর সবগুলো আদিবাসী একসাথে সুরেশকে মারতে থাকলে একটা পর্যায়ে সুরেশ অজ্ঞান হয়ে পড়ে যায়। এই সুযোগে একজন আদিবাসী চাকু বের করে সুরেশকে মারার প্রস্তুতি নিয়ে সুরেশের বন্ধুরা চিৎকার করে সুরেশের জ্ঞান ফেরায়, আর সুরেশ তার হাতের কাছে থেকে একটা লাঠি নিয়ে থাম করে সেই আদিবাসীর মাথায় মেরে দেয়। এরপর আর কি রাগের মাথায় সুরেশ উঠে দাঁড়িয়ে এক করে সবাইকে মারতে শুরু করে। শেষের এক পিস সুরেশের এমন ভয়ানক রূপ দেখে পালাতে ধরলে সুরেশ এটাকেও খতম করে ফেলে। এরপর সুরেশ তার সব বন্ধুকে সেই বিপজ্জনক এরিয়া থেকে বাহিরে নিয়ে আসলে সুরেশের বন্ধুরা ভয়ে কান্না করতে করতে বলে সুরেশ আমরা আর এখানে থাকতে চাই না, তাই প্লিজ আমাদেরকে বাড়িতে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দে। এসব শুনে সুরেশ কোনো কথা নেই সোজা একটা ইন্টারনেট ক্যাফেতে আসে ও মনিকার কাছে ভিডিও কল করে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে ম্যাম প্লিজ আমাদেরকে ইন্ডিয়াতে ফেরার ব্যবস্থা করে দিন, কথা দিচ্ছি আমি ইন্ডিয়া ফিরেই আপনার ভিডিও রেকর্ডটি আপনাকে দিয়ে দিব। তখন মনিকা অট্ট হাসি হেসে বলে তুমি কি মনে করেছিলে আমি এত টাকা খরচ করে তোমাকে এমনি এমনি আফ্রিকা পাঠিয়েছি? এত বড় বেকুব আমি নই, আমি তোমাকে ফাঁসানোর জন্যই পাঠিয়েছি। তুমি কি জানো ওখানে হাতের দাঁত কাটা কত বড় অপরাধ? এবার সারা জীবন জেলে পচে মরো, বাই। এটা শুনে সুরেশ এবার অট্ট হাসি হেসে বলে তুমি কি মনে করছো আমি এতটা বেকুব যে ভিডিওর বেকআপ আমার সাথে না নিয়ে এখানে এসেছি? মনিকা তো অবাক। সুরেশ তার গলায় থাকা লকেটের মাঝ থেকে পেন ড্রাইভ বের করে সেটা কম্পিউটারে লাগাইও বলে তোমার ইমেল চেক করে দেখো। মনিকা ভয়ে ভয়ে ইমেল চেক করতেই এই ফটো দেখে আটকে ওঠে। তখন সুরেশ বলে এটা তো মূল ভিডিওর একটা স্ক্রিনশট, আমি চাই তো পুরো ভিডিওটাই এখন তোমার স্বামীর ইমেইলে পাঠাতে পারি, কি পাঠাবো? মনিকা কাঁদতে কাঁদতে হাত জোড় করে বলে প্লিজ আমাকে মাফ করে দাও, হাতের দাঁতগুলো নকল ছিল এবং রক্তগুলো নকল ছিল, এমনকি পুলিশগুলো আমার লোক ছিল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার ইন্ডিয়া আসার ব্যবস্থা করে দিচ্ছি। এটা শুনে সুরেশ অট্ট হাসি হাসতে থাকে আর সিন চলে আসে সকালে। তো সবাই ইন্ডিয়া যাওয়ার জন্য রেডি হয়েছে, এমন সময় সুরেশ অ্যানার সাথে দেখা করার জন্য অ্যানার হোটেলে আসলে জানতে পারে 3 জন লোক এসে নাকি অ্যানাকে নিয়ে গেছে। এটা শুনে সুরেশ টেনশন করতেছে, এমন সময় মনিকা কল করে বলে কি খবর রোমিও, মেয়েকে খুঁজে পাচ্ছ না? তো কিভাবে খুঁজে পাবে, আমি যে ওকে কিডন্যাপ করেছি। এটা শুনে সুরেশ বলে প্লিজ ওর কিছু করো না। মনিকা বলে তুমি ইন্ডিয়া আসো, আমাকে ভিডিও রেকর্ডটি দাও ও মেয়েকে নিয়ে যাও। কি ভালোবাসার মানুষটিকে চাও নাকি বড় লোকের জীবন? সুরেশ তখন অ্যানার সাথে কাটানো মুহূর্তগুলো ভেবে বলে প্লিজ ওর কিছু করো না, তুমি যা বলবে আমি তাই করবো। চলে আসে সুরেশ ইন্ডিয়াতে এসেই মনিকার সাথে সমুদ্রের মাঝে একটি বোটে দেখা করতে আসে। আখিলেশ সুরেশের শরীর চেক করে মনিকার কাছে নিয়ে আসলে সুরেশ দেখে এরা এনাকে একটা কেবিনে হাত পা বেঁধে ফেলে রেখেছে। তো মনিকা সুরেশের থেকে ভিডিওটি চাইলে সুরেশ তার গলায় থাকা পেন ড্রাইভটি খুলে দেয়। আখিলেশ বলে আমরা কিভাবে বিশ্বাস করবো যে তুমি ভিডিওটি আর অন্য কোথাও কপি করে রাখোনি? তখন সুরেশ বলে আমি সত্যি বলছি আমি আর অন্য কোথাও রাখিনি। এখন এটা যদি তোমাদের বিশ্বাস না হয় তো আমাকে গুলি করে মেরে ফেলো, তবু এনাকে ছেড়ে দাও। এটা শুনে মনিকা আবার বিশ্বাস করে ওই এনাকে ইশারা দিতে অ্যানা নিজেই তার সব বাঁধন খুলতে থাকে। এটা দেখে সুরেশ রীতিমতো অবাক হলে মনিকা বলে কি হলো রোমিও, ঝটকা খেলে? আসলে আমি ওকে কিডন্যাপ করিনি,
কারণ আমি নিজেই ওকে তোমার কাছে পাঠিয়েছিলাম। ওই বডিগার্ডটাও আমার সেট করা। এসব শুনে সুরেশ অ্যানার সাথে কাটানো মুহূর্তগুলো ভেবে অঝরে কাঁপতে থাকে। মনিকা বলে, ও তোমাকে যা বলেছে, তোমার সাথে যা করেছে সব আমার শেখানো, তাই ওসব ভেবে কষ্ট পেও না। সুরেশ বলে, তোমার শেখানো হতে পারে, বাট আমি ওর চোখে আমার প্রতি ভালোবাসা দেখতে পেয়েছি, ও আমাকে ভালোবাসে। এই বলে অ্যানার দিকে তাকাতেই দেখে কিসের ভালোবাসে কিসের কি। অ্যানা তো সুরেশকে রেখে অনেক আগেই বোট থেকে নেমে গেছে। সুরেশ বাহিরে এসে অ্যানা অ্যানা বলে চিৎকার করতে থাকলে অ্যানা কোনো পাত্তা না দিয়ে চুপচাপ এখান থেকে পালিয়ে যায়। এর মাঝে আখিলেশ এসে সুরেশের দিকে বন্দুক তাক করলে সুরেশ বলে, আমাকে গুলি কর, আমার হৃদয়টা তো মারাই গেছে, আমি বেঁচে থেকে কি করব, বাট আমাকে মারলে তোদেরকে কে বাঁচাবে? এটা শুনে এরা তো অবাক। সুরেশ বলে, আমি কিছুক্ষণের মধ্যে যদি আমার বন্ধুকে কল না করি তো আমার বন্ধু তোর বউকে এই ভিডিওর একটা কপি পৌঁছে দিবে। বিশ্বাস না হলে এক্ষুনি তোর বাসার সিকিউরিটি গার্ডকে কল করে জিজ্ঞেস কর খয়েরি শার্ট পরা কোনো ছেলে এসেছে কিনা। আখিলেশ সঙ্গে সঙ্গে কল করলে শোনে যে খয়েরি শার্ট পরা একটা ছেলে এসেছে এবং আখিলেশের বউয়ের সাথে দেখা করতে যাচ্ছে। এটা শুনে আখিলেশ ছেলেটিকে আটকানোর জন্য অস্থির হয়ে পড়লে সুরেশ হাসতে থাকে। আখিলেশ বলে, ভাই প্লিজ তুই ওকে থামতে বল, তুই যা বলবি আমি তাই করবো। তখন সুরেশ বলে, ওকে এনার অরিজিনাল অ্যাড্রেস দে। এটা শুনে আখিলেশ ও মনিকা তো গ্যারাকলে ফেসে যায়। পরের সিনে দেখি সুরেশ আখিলেশের দেওয়া ঠিকানা মতো চলে এসেছে এবং বিল্ডিং এর ভিতরে ঢুকে অ্যানা অ্যানা বলে চিৎকার করতেছে। সুরেশের চিল্লাচিল্লি শুনে কিছু লোক বেরিয়ে আসলে সুরেশ তাদেরকে অ্যানার বাবা মা ভেবে অ্যানার রাগ তাদের উপর ঝাড়তে থাকে ও তাদেরকে গালি দিতে থাকে। হঠাৎ পাশের দেয়ালে পুলিশ কমিশনারের ফটো লাগানো দেখে সুরেশ চমকে ওঠে। আর পরের সিনে দেখি পুলিশেরা সুরেশকে বেদর পেটাচ্ছে আর বলতেছে, তাহলে একটা কমিশনারের বাসায় ঢুকে মাস্তানি করিস, তোর এত বড় সাহস, তুই এরা সুরেশকে মারতেছে। এমন সময় সুরেশের মামা সেদিক দিয়ে যাওয়ার সময় দেখে, আরে এটা তো সুরেশ। সঙ্গে সঙ্গে সুরেশের মামা এসে এদেরকে থামায় ও রেগে মেগে বলে, তোমরা ওকে মারছো কেন? তখন এরা বলে, সরি স্যার, কমিশনার সাহেবের অর্ডার ছিল। সঙ্গে সঙ্গে মামা কমিশনারের সাথে দেখা করতে আসলে আমরা সেখানে অ্যানাকেও দেখতে পাই। তো সুরেশের মামা কি হয়েছে সেটা জানতে চাইলে কমিশনার বলে, তোমার ভাগনা আমাদের বাড়িতে ঢুকে অ্যানা আনা বলে চিৎকার করছিল এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। আমরা জানি না এই অ্যানাটা কে। এটা শুনে আমরা বুঝতে পারি এই মেয়েটির নাম তাহলে অ্যানা না, সে সুরেশকে নকল নাম বলেছে। তো এসব শুনে অ্যানা ভয়ের রুম থেকে বাহিরে চলে যায় ও লুকিয়ে লুকিয়ে সব শুনতে থাকে। সুরেশের মামা বলে, প্লিজ স্যার, ওকে মাফ করে দেন, ও ছেলে হিসেবে অনেক ভালো, কিন্তু পরিস্থিতি ওকে খারাপ বানিয়ে দিয়েছে। ছোটবেলায় সে ক্লাস টপার ছিল, আপনি যদি সেই সময়ে ওকে দেখতেন তো ওকে ভালোবেসে ফেলতেন। তখন ফ্ল্যাশব্যাকে সুরেশের ছোটবেলার কিছু সিন দেখানো হয়। সুরেশ ছোটবেলায় ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিল এবং সবচেয়ে ভালো মনের মানুষ ছিল। অপরদিকে সুরেশের বাবা ছিল একজন সরকারি অফিসার, কিন্তু সে ছিল প্রচুর ঘুষখোর, সে টাকা ছাড়া কিছু বুঝতো না। তো একদিন গ্রামের একটা লোক তার কাজের জন্য সুরেশের বাবাকে ঘুষ দিতে আসলে সুরেশের বাবা বলে, থাক এখন দিব না, আপনার কাজটা হয়ে গেলে আমার ছেলেকে পাঠিয়ে দিব, আপনি টাকাগুলো কাগজে ভরে ওর হাতেই দিন। বিকেল বেলা সুরেশ স্কুল থেকে দৌড়ে বাসায় এসে মার্কশিট দেখিয়ে বলে, মামা দেখো আমি পরীক্ষায় অনেক ভালো নাম্বার পেয়েছি। এটা শুনে মামা খুশি হয়ে সুরেশকে কোলে তুলে নেয়। এর মাঝে সুরেশের বাবা আসলে সুরেশ খুশি হয়ে তার বাবাকেও সেই মার্কশিটটা দেয়, বাট তার বাবা গুরুত্ব না দিয়ে বলে, চার্চের পাশে পিন্টু আঙ্কেল আছে না, ওর বাসায় যাও, ও তোমাকে ছোট্ট একটা প্যাকেট দেবে, সেটা নিয়ে আসো। এটা শুনে সুরেশ খেলতে খেলতে সেই আঙ্কেলের বাসায় আসে ও আঙ্কেলের থেকে টাকার প্যাকেটটা নিয়ে এসে তার বাবার হাতে দেয়। তার বাবা সেটা আলমারিতে লুকিয়ে রাখলে সুরেশ অবাক হয়ে ভাবে, কি এমন জিনিস যেটা এভাবে লুকিয়ে রাখতেছে। পরের দিন সুরেশ বারান্দায় বসে পড়তেছে, এমন সময় তার বাবা এসে বলে, বেটা পাশের গলির আনন্দ শাহ আঙ্কেলের বাসা আছে না, ওনার কাছে যাও, গতকালের মতো সেও একটা প্যাকেট দেবে, ওটা নিয়ে আসো। এটা শুনে সুরেশ সেই আঙ্কেলের কাছে এসেও প্যাকেটটা নিয়ে ফিরতে থাকে। হঠাৎ থেমে যায় ও প্যাকেটে কি আছে তা দেখার জন্য প্যাকেট খুলতেই এতগুলো টাকা দেখে চমকে ওঠে। তো এতগুলো টাকা দেখে সুরেশ লোভ সামলাতে না পেরে সেখান থেকে 2টি নোট চুরি করে নেয়। এরপর সে প্যাকেটটি এনে ভয়ে ভয়ে তার বাবার হাতে দিলে যেই না তার বাবা প্যাকেটটা চেক না করে রেখে দেয়, ব্যাস সুরেশ সেই খুশি হয়। এরপর দেখি সুরেশ স্কুলে এসে তার বন্ধুদেরকে নোটগুলো দেখাচ্ছে। স্কুল ছুটি হতেই সুরেশ তার সকল বন্ধুকে নিয়ে আইসক্রিম বিক্রেতার কাছে ছুটে আসে ও টাকা দিয়ে বলে, আমার সকল বন্ধুকে আইসক্রিম দাও। লোকটি তখন সবাইকে আইসক্রিম দিলে সুরেশ সবার মুখে হাসি ফোটাতে পেরে অনেক খুশি হয়। এভাবে সুরেশ টানা কয়দিন সবাইকে আইসক্রিম খাওয়ালে তার টাকা শেষ হয়ে যায়। তাই পরের দিন সুরেশের বাবা বাসায় ফিরে সুরেশ বলে, বাবা আজকে আমাকে কোনো প্যাকেট আনতে পাঠাবেন না। এটা শুনে সুরেশের বাবা রেগে যায়। সুরেশ স্কুলে আসলে তার বন্ধুরা আজকেও আইসক্রিম খেতে চায়। তখন সুরেশ তাদেরকে নিয়ে আইসক্রিম ওয়ালার কাছে এসে বলে, এদেরকে আইসক্রিম দেন। লোকটি আইসক্রিম দেওয়ার পর 100 টাকা চাইলে সুরেশ বলে, কালকে দিব। এটা শুনে লোকটি সুরেশের শার্টের কলার ধরে সুরেশ রেগে মেগে বলে, হাত সরান। সুরেশের বলার ধরন দেখে লোকটি ভয়ে ছেড়ে দিলে সুরেশ বলে, 100 টাকাই তো, এখানেই দাঁড়ান, আমি টাকা নিয়ে আসতেছি। এই বলে সুরেশ দৌড়ে পিন্টু আঙ্কেলের কাছে এসে বলে, আঙ্কেল বাবা এক্ষুনি 2000 টাকা দিতে বললো। আঙ্কেল ভেবাচাকে খেয়ে 2000 টাকা দিয়ে দিলে সুরেশ সেটা নিয়ে আবার স্কুলের দিকে দৌড় দেয়। সিন বাসায় আসতে দেখি সুরেশের বাবা সুরেশকে পেটাচ্ছে আর বলতেছে, হারামি আমার নামে
নামে লোকদের থেকে চাঁদা তুলিস, এই বয়সে তোর এত বড় সাহস কিভাবে হলো? সুরেশ বলে, আপনি নিলে সেটা ঠিক আর আমি নিলেই সেটা অন্যায়। এটা শুনে সুরেশের মা বাবা দুজনেই থমকে যায়। এদিকে সুরেশ রোজ স্কুলে এসে টাকা নিয়ে মেতে থাকায় পড়াশোনায় মনোযোগ নষ্ট হয়ে যায়। তাই পরীক্ষার দিন সুরেশ পরীক্ষা না দিয়ে তার বাবার কাছে এসে বলে, বাবা আমার এক্সাম প্রিপারেশন নেই, তাই এক্সাম অ্যাটেন্ড করিনি। আপনি হেডমাস্টারকে ফোন করেন এবং বলেন সে যেন আমাকে পাস করে দেয়। এটা শুনে সুরেশের বাবা রেগে গেলে সুরেশ দুম করে বলে ওঠে, আপনি যদি হেডমাস্টারকে ফোন না করেন তো এক্ষুনি আমি থানায় গিয়ে আপনার ঘুষ খাওয়ার সব তথ্য পুলিশকে বলে দেব। সুরেশের বাবা তো অবাক। সুরেশ বলে, চুপচাপ ফোন করেন। এটা শুনে সুরেশের বাবা বাধ্য হয়ে ফোন করলে সুরেশ মনে মনে খুশি হয় আর সিন বর্তমানে আসে। কমিশনার এসব শুনে সুরেশের মামাকে বলে, আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে যাও, তবে নেক্সট টাইম যেন আর গুন্ডাগিরি না করে। ওদিকে দূর থেকে সুরেশের এসব ঘটনা শুনে অ্যানার চোখে জল টলমল করে ওঠে। সিন সুরেশের কাছে আসলে দেখি সুরেশ সুস্থ হয়ে মনিকার কাছে কল করে বলতেছে, আপনি আমাকে অ্যানার ফেক ঠিকানা দিয়ে অনেক বড় ভুল করেছেন, এবার দেখেন আমি কি করি। আমি এক্ষুনি আপনার স্বামীর অফিসে যাচ্ছি। এই বলেই কলটা কেটে দিলে মনিকা তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সুরেশকে আটকানোর জন্য। তো সুরেশ অফিসের সামনে পৌঁছাতেই মনিকা এসে তাকে থামায় ও বলে, অ্যানার ঠিকানা ফেক ছিল না, অ্যানা ওখানেই থাকে, তবে বাংলোতে নয়, আউট হাউসে। আর হ্যাঁ, ওর নাম অ্যানা না, ওর নাম রাধিকা। এমন সময় উপরতলা থেকে মনিকার স্বামী নিচে তাকালে এদের দুজনকে এভাবে কথা বলতে দেখে অবাক হয়। তো মনিকা বলে, আমি রাধিকাকে 5 লাখ টাকা দিয়েছিলাম তোমার সাথে অভিনয় করার জন্য, ডিল শেষ হয়েছে তাই ওর সাথে আমার সম্পর্কও শেষ। সুরেশ বলে, আমি কিচ্ছু বুঝতে চাই না, আপনি ওকে প্রয়োজনে 5 কোটি দিন, তবু ওকে আমার চাই সারা জীবনের জন্য। মনিকা রাজি না হলে সুরেশ রাহুলের কাছে যেতে ধরে। তখন মনিকা থামিয়ে দিয়ে কি যেন বলতে থাকে আর উপর থেকে মনিকার স্বামী রাহুল এসব দেখতে থাকে। তো মনিকা সুরেশকে গাড়িতে তুলে নিয়ে চলে গেলে আমরা দেখি রাহুল এতটা রেগে গেছে যে তার হাত ঘেমে ক্লাসে হাতের ছাপ পড়ে গেছে। তো মনিকা সুরেশকে নিয়ে রাধিকার বাসার সামনে আসে ও সুরেশকে রেখে বাসার ভিতরে চলে যায়। এর কিছুক্ষণ পর মনিকা রাধিকাকে নিয়ে এসে গাড়িতে ওঠে এবং শহর থেকে বেরিয়ে একটা সমুদ্র পাড়ে এসে থেমে সুরেশকে বলে, এখন ওর সাথে তোমার যা করার করো, আমি গেলাম। এটা শুনে রাধিকা রাগ করে নেমে চলে যেতে থাকলে সুরজও পিছু পিছু এসে যেই না রাধিকার হাত ধরে সঙ্গে সঙ্গে রাধিকার ঠাস করে একটা থাপ্পড় মারে। তখন সুরজও ঠাস করে একটা মেরে দেয়। এটা দেখে রাধিকা পাল্টা আরেকটা মেরে দিয়ে বলে, তোমার কি করে সাহস হলো আমার গায়ে হাত তোলার? তুমি বড়লোক সাজের অভিনয় করেছো, আমিও তোমার সাথে বড়লোক সাজের অভিনয় করেছি, হিসাব বরাবর, বুঝেছো? সুরেশ বলে, আমি তোমার কাছে বড়লোক সাজের মিথ্যা নাটক করেছি ঠিক আছে, বাট আমার ভালোবাসা সত্য ছিল। বলো, তোমার ভালোবাসা কি সত্য ছিল না? রাধিকা বলে, না, আমার মা 5 লাখ টাকার জন্য আমাকে দিয়ে এই নাটকটা করিয়েছে। তখন সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখি রাধিকার মা আসলে সেই মহিলাটি যে মনিকার বাসায় কাজ করে। তো মনিকার এমন একটা মেয়ে লাগবে যে একটা ছেলের সাথে ভালোবাসার অভিনয় করবে, বিনিময়ে মনিকা অনেক টাকা দেবে। এটা শুনে রাধিকার মা টাকার লোভে রাধিকাকে মেরে মুড়ে এটা করতে রাজি করাতে থাকে। আসলে মনিকার আরো 2টি বিবাহযোগ্য বোন আছে যাদেরকে টাকার অভাবে বিয়ে দিতে পারছে না। এদিকে টাকার অভাবে সংসার চলছে না, তাই মনিকার মা মনিকার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করে শেষমেশ মনিকাকে এটা করতে রাজি করিয়েছিল। সিন বর্তমানে আসে। এসব শুনে সুরেশ বলে, মাত্র 5 লাখ টাকার জন্য তুমি আমার ভালোবাসা নিয়ে খেলেছো? রাধিকা বলে, প্লিজ সব ভুলে গিয়ে তুমি তোমার রাস্তায় চলো, আমি আমার রাস্তায়। আমার মা কতটা খারাপ তোমার ধারণা নেই। সে কমিশনারের বাসাতে কাজ করে আর সেই কমিশনারকে বলে তোমাকে এতটা মার খাইয়েছে, তাই প্লিজ এসব ভুলে যাও। এসব শুনে সুরেশ এক নজরে রাধিকাকে দেখতে থাকলে রাধিকা বলে, আমার মা বড়লোক একটা ছেলেকে ফাঁসিয়ে তার সাথে আমাকে বিয়ে দিতে চাই ও তার টাকা দিয়ে আমার বাকি 2 বোনকে লালন পালন করতে চাই। এই বলে রাধিকা চলে যেতে থাকলে সুরেশ হাতটা ধরে বলে, যদি আমি তোমার মাকে 5 কোটি টাকা দিই তো? রাধিকা বলে, সেটা কি তোমার মেহনত করে কামাই করা টাকা? এটা শুনে সুরেশ থমকে গিয়ে রাধিকার হাতটা ছেড়ে দেয় আর রাধিকা চলে যায়। এদিকে রাহুল অফিস থেকে এসেই গণেশ নামের তার একটা ডিটেকটিভ বন্ধুকে কল করে দেখা করতে বলে। গণেশ এসে রাহুলকে কাঁদতে দেখে অবাক হয়ে বলে, দোস্ত কি হয়েছে আর কার সম্পর্কে তদন্ত করতে হবে? রাহুল বলে, আমার বউয়ের সম্পর্কে। এটা শুনে গণেশ অবাক হলে রাহুল বলে, আমার বউয়ের উপর নজর রাখতে বলতেছি, তার মানে এই নয় যে ওকে বিশ্বাস করি না। আমি ওকে বিশ্বাস করি এবং অনেক ভালোবাসি, বাট আমার মনে হচ্ছে ওর লাইফে কিছু একটা চলতেছে যা ও আমার থেকে লুকাচ্ছে। তাই তুই ওর উপর নজর রাখ এবং সকল সত্য বের করে দে। এটা শুনে গণেশ সান্ত্বনা দিয়ে বলে, ওকে, তুই কোনো টেনশন করিস না, আমি সকল সত্য বের করে প্রমাণ সহ তোর সামনে হাজির হব। পরের দিন আখিলেশ মনিকার সাথে মাস্তি করার জন্য মনিকার বাসাতে আসতে দেখে মনিকা এইসব ঝামেলা নিয়ে টেনশন করতেছে। তারপরেও আখিলেশ মনিকার সাথে রোমান্টিক হতে ধরলে মনিকা রেগে যায় ও বলে, আমি একবার ভুল করে তোমার সাথে এসব করে ফেলেছি,
তারপর তো তুমি আমার পিছেই পড়ে আছো। অখিলেশ বলে আমি তারপর থেকে যে তোমাকে ভুলতেই পারছি না। এমন সময় সুরেশ মনিকাকে ফোন করলে মনিকা রেগে মেগে বলে বারবার ফোন করে কেন বিরক্ত করছো? তুমি যখন যত টাকা চাচ্ছ ততই তো দিচ্ছি, তাই না? সুরেশ বলে যখনই চোখ বন্ধ করতেছি তখনই রাধিকার কথা মনে পড়তেছে। আমি এক্ষুনি ওর সাথে দেখা করতে চাই, আর আপনি সেটার ব্যবস্থা করে দিবেন। এটা শুনে মনিকা রেগে গেলে সুরজও রেগে মেগে বলে গেমটা তো আপনিই শুরু করেছিলেন, তাই কন্টিনিউ আপনাকেই করতে হবে, নয়তো ব্যাস সিন কাট হলে দেখি মনিকা ম্যাম রাধিকা ও রাধিকার মাকে এনে তাদের থেকে রূপচর্চা করিয়ে নিচ্ছে। তো মনিকা রাধিকাকে একটা ক্রিম আনার জন্য বারান্দায় পাঠিয়ে দিলে রাধিকা বারান্দায় এসে সুরেশকে দেখে চমকে যায় ও দুম করে পালাতে ধরে। সুরেশ তখন খপ করে রাধিকাকে আটকায়, আর এদিকে মনিকা আন্টিকে বলে আন্টি আপনি বাসায় যান, আমি রাধিকাকে পরে পাঠাচ্ছি, ওর একটু কাজ আছে। এটা শুনে আন্টি কিছু না বলে রাধিকাকে রেখেই চলে যায়। সুরেশ রাধিকাকে বলে তুমি যতই বলো তুমি আমার সাথে ভালোবাসার নাটক করেছো, আমি কিছুতেই বিশ্বাস করবো না, কারণ আমি জানি তুমি আমাকে সত্যিই ভালোবাসো। বলো ভালোবাসো না? রাধিকা কোনো জবাব না দিয়ে কাঁদতে থাকলে সুরেশ বলে আমি জবাব পেয়ে গেছি। তখন রাধিকা নিজেকে আর সামলাতে না পেরে দুম করে সুরেশকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। এমন সময় রাহুল অফিস থেকে ফিরলে রাহুলের আসার আওয়াজ শুনে মনিকা তাড়াহুড়ো করে বারান্দায় আসে ও সুরেশকে টেনে নিয়ে গিয়ে একটা কোণায় লুকিয়ে রাখে। এরপর তাড়াহুড়ো করে এসে বারান্দাতেই একটা সোফায় শুয়ে রাধিকাকে রূপচর্চা করতে লাগিয়ে দেয়। রাহুল বারান্দায় এসে মনিকাকে এভাবে দেখে অবাক হয়, কারণ নর্মালি মনিকা কখনোই এই সময়ে রূপচর্চা করে না। তাই রাহুল মনিকাকে ডাইরেক্ট কিছু না বলে সন্দেহের বসে বারান্দায় আশেপাশে দেখতে থাকে যে কেউ আছে কিনা, কিন্তু কাউকে দেখতে পায় না। এবার রাহুল ধীরে ধীরে সুরেশের দিকে আসতে শুরু করে। এই বুঝি সুরেশকে দেখে ফেললো। ঠিক তখনই মনিকা রাহুলকে আটকানোর জন্য বলে ওঠে তুমি আমাকে সন্দেহ করতেছো নাকি? এটা শুনে রাহুল পিছন ফিরে মনিকার কাছে আসে ও বলে আরে না না, আমি তো এমনি ঘুরে ফিরে দেখছিলাম। এই বলে রাহুল ভিতরে চলে গেলে মনিকা যেন মুহূর্তে মুহূর্তে বাঁচে। তো সুরেশ চিপা থেকে বের হয়ে এসে যেই না বলে ম্যাম সরি, তখন মনিকা চোখের উপর থেকে শশাগুলো সরিয়ে কাঁদতে কাঁদতে বলে তুমি এভাবে আমাকে কেন কষ্ট দিচ্ছ? এই বলে মনিকা কাঁদতে কাঁদতে ভিতরে চলে গেলে রাধিকা বলে তোমার আর ম্যামের মাঝে কি চলতেছে? সে কেন তার স্বামীর থেকে তোমাকে এভাবে লুকিয়ে রাখলো? আচ্ছা তুমি কি ম্যামের বয়ফ্রেন্ড? এটা শুনে সুরেশ রাগ বলে রাধিকা বলে যতক্ষণ পর্যন্ত তুমি সব খুলে না বলতেছো ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাচ্ছি না। তুমি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে সব খুলে বলো। এটা শুনে সুরেশ এসে রাধিকাকে সবকিছু প্রথম থেকে বলতে শুরু করে। সবকিছু শুনে রাধিকার তো মাথা খারাপ হয়ে যায়। সে সুরেশকে বলে যদি তুমি আমাকে চাও তাহলে টাকা ভুলে যাও এবং তোমার কাছে থাকা ভিডিওর সকল কপি ম্যাডামকে দিয়ে দাও, আর যদি টাকাকেই গুরুত্ব দাও তাহলে আমাকে ভুলে যাও। এটা শুনে সুরেশ এসে তার কাছে থাকা সকল সিডির ডিস্ক একটা সুটকেসে তুলে নেয় ও মনিকার টাকায় কেনা সেই গাড়িটা তার ড্রাইভার ছেলেটিকে দিয়ে দেয়। এরপর সুরেশ রাধিকাকে নিয়ে মনিকা ম্যাডামের সাথে দেখা করে এবং সকল সিডির ডিস্ক গুলো দিয়ে বলে আমার কাছে আর কোনো কপি নেই, আমি আপনার সাথে যে খারাপ আচরণগুলো করেছি তার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আর হ্যাঁ, আমরা রাধিকার জন্য দোয়া করবেন, আমরা দুজনে নতুন জীবন শুরু করতে যাচ্ছি। এই বলে সুরেশ রাধিকাকে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর শহরে অটোতে করে যাওয়ার সময় রাধিকা রাস্তার পাশে থাকা নানা বিক্রেতাকে দেখিয়ে বলে দেখো তারা সারাটা দিন খেতে সামান্য কিছু ইনকাম করে, তারপরেও তারা অনেক সুখে আছে, কারণ তাদের ইনকামটা মেহনত করে কামাই করা। এই বলে রাধিকা একটা জায়গায় অটো থামিয়ে সুরেশকে বলে এখানে আশেপাশে অনেক দোকান আছে, যাও সবার দ্বারে দ্বারে গিয়ে একটা জব চাও, তুমি যত কম টাকারই জব পাও না কেন আমি তাতেই সন্তুষ্ট, আমি তাতেই তোমার সাথে সংসার করতে রাজি। এই বলে রাধিকা চলে গেলে সুরেশ সবার দ্বারে দ্বারে গিয়ে চাকরি চাইতে শুরু করে। এদিকে আখিলেশ মনিকার বাসায় ঢুকে ফোন করে মনিকাকে জড়িয়ে ধরলে মনিকা রেগে যায় ও আখিলেশের থেকে গা বাঁচানোর চেষ্টা করে। তখন আখিলেশ মনিকার সাথে জোর জবরদস্তি শুরু করে ও বলে প্লিজ বেবি রাজি হয়ে যাও। মনিকা বলে একবার কেন, হাজারবার বললেও আমি আর এই ভুলটা করবো না। তখন আখিলেশ বলে আর যদি ব্ল্যাকমেইল করি তো? এটা শুনে মনিকা তো অবাক। তখন আখিলেশ বলে সুরেশ যখন ভিডিওর সকল কপি ফেরত দিচ্ছিল তখন ওর পেন ড্রাইভটা আমি রেখে দিয়েছি বেবি, এখন আমি যদি আমার চেহারাটা ব্লার করে ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেই তো কর মনটা তাইলে কি কয়। তো মনিকা যার জন্য স্বামীকে ধোকা দিয়েছিল সেই লোকটিরই এমন রূপ দেখে মনিকা অঝরে কাঁদতে থাকে। আখিলেশ এবার মনিকার শরীর বুক করে আপন মনে চলে গেলে আমরা দেখি মনিকা এভাবে অসহায়ের মতো মেঝেতে পড়ে থেকে হাউমাউ করে কেঁদে যাচ্ছে। দিন সুরেজের কাছে আসলে দেখি একজন লোক সুরেজকে একটা জব দিচ্ছে, স্যালারি 8,000 টাকা মাস, ইমানদারির সাথে কাজ করলে আরো 2,000 টাকা বাড়তে পারে। সুরেজ খুশি হয়ে এই খবরটা রাধিকাকে দেওয়ার জন্য একটা জায়গায় দেখা করলে রাধিকা খবরটা শুনে অনেক খুশি হয় ও সুরেজকে জড়িয়ে ধরে। বেশ কিছুদিন পর আসলে দেখি সুরেশ মনিকাকে কল করে একটা জায়গায় দেখা করতে বলতেছে। মনিকা সেখানে চলে আসলে সুরেশ মনিকার গাড়িতে ঢুকে তার জব পাওয়ার ব্যাপারটা জানাইও বলে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আর রাধিকাকে মিলিত করার জন্য, মেহনত করে কামাই করার মাঝে যে সুখটা আছে তা আমি আজ বুঝতে শিখেছি। মনিকা বলে তোমাকেও ধন্যবাদ, কারণ তোমার সাথে পরিচিত না হলে একবার করা ভুলটাই হয়তো আমি বারবার করে যেতাম, কখনো বুঝতেই পারতাম না আমি কত বড় ভুল করছিলাম। সুরেশ বলে রাধিকার মা আমাদের রিলেশনের ব্যাপারে জেনে গেছে এবং তাকে
তাকে জোর করে অন্য কোথাও বিয়ে দিতে চাচ্ছে। তাই আমরা দুজন ইন্ডিয়া থেকে পালিয়ে কেনিয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু টুরিস্ট ভিসার দাম অনেক বেড়ে গেছে। মনিকা বলে, তো তোমার টাকা লাগবে? সুরেশ বলে, আরে না না ম্যাম, আমাদের সবকিছু ম্যানেজ হয়েছে। আপনার কাছে শুধু রিকোয়েস্ট, যতদিন না আমরা সেখানে সেটেল হচ্ছি, প্লিজ ম্যাম রাধিকার বোনগুলোর একটু দেখাশোনা করবেন। এটা শুনে মনিকা খুশি হয়ে সুরেজের হাত ধরে ভরসা দিতে থাকলে আমরা দেখি রাহুলের সেট করা ডিটেকটিভ দূর থেকে এদের দুজনের এমন ঘনিষ্ঠ মুহূর্তগুলোর ফটো তুলছে। সিন রাহুলের কাছে আসলে দেখি ফটোগুলো রাহুলের কাছে পৌঁছে গেছে। রাহুল এদের দুজনের এমন ফটো দেখে রাগের সাক্ষাৎ করতে শুরু করে। এদিকে দেখি রাধিকা সুরেজের সাথে একটা জায়গায় দেখা করেছে। তো সুরেজ রাধিকাকে 2টি টিকিট দিয়ে বলে, এগুলো ভালো করে রাখিও, কাল 10টায় ফ্লাইট, সাবধানে বাসা থেকে বের হয়ে যেন তোমার মা টের না পাই। এরপর সোজা এয়ারপোর্টের দিকে রওনা দিবে। এয়ারপোর্ট পৌঁছাতেই বোর্ডিং পাস কালেক্ট করবে এবং আমার আসার অপেক্ষা করবে, ঠিক আছে? এসব শুনে রাধিকা সুরেজকে জড়িয়ে ধরে। সিন আখিলেশের কাছে আসলে দেখি সুরেজের কারণে মনিকা আর তাকে পাত্তা দিচ্ছে না, তাই আখিলেশ সুরেজকে মারার জন্য গুন্ডা ভাড়া করতেছে। তো গুন্ডাগুলোকে টাকা দিয়ে সুরেজকে মারার জন্য পাঠিয়ে আখিলেশ গলফ খেলতেছে। এমন সময় রাহুল পেরেশান হয়ে তার কাছে আসলে আখিলেশ বলে, তোর কি হয়েছে? রাহুল বলে, আমার বউয়ের অ্যাফেয়ার চলতেছে। আখিলেশ বলে, আমি মনিকা ভাবিকে খুব ভালো করে জানি, সে এমনটা করতেই পারে না। রাহুল বলে, ফটোগুলো দেখ। এই বলে রাহুল উঠে পড়লে আখিলেশ তার আর মনিকার ফটো ভেবে ভয় পেয়ে যায়। বাট সে দেখে এগুলো তো সুরেজ আর মনিকার ফটো। তো ফটোগুলো দেখে আখিলেশ বলে, এই শালা তো রাস্তার টোকাই মনে হচ্ছে। রাহুল বলে, এখন বল আমি কি করব? তখন আখিলেশ বলে, মনিকা ভাবি অনেক ভোলা ভালা, সো আমি শিওর এই ছেলেটি ভাবিকে ভুলিয়ে ভালিয়ে এসব করতেছে। তাই যদি শাস্তি দিতে চাস তো এই ছেলেটিকেই শাস্তি দে, বাস্টার্ডকে শেষ করে ফেল। এটা শুনে রাহুল রাগে ফুলতে ফুলতে বলে, ইয়েস, আমি বাস্টার্ডকে শেষ করতে চাই। এই বলেই লে বেটা খতম, টাটা, বাই বাই, গুড বাই, গা। তখন আমরা দেখি রাহুল আখিলেশকে যে ফটোগুলো দিয়েছিল সেগুলোর নিচে আখিলেশ ও মনিকার ফটো ছিল। সিন ফ্ল্যাশব্যাকে আসলে দেখি ডিটেকটিভ সুরেজ ও মনিকার ফটোগুলোর সাথে আখিলেশ ও মনিকার ফটোগুলোও দিয়েছিল। রাহুল সেই ফটোগুলো দেখে ডিটেকটিভ বলে, তুই যে বন্ধুকে ভরসা করে তাকে মনিকার বেডরুম পর্যন্ত আসার পারমিশন দিয়ে রেখেছিস, সেই তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর এদের গোপন রিলেশনটা সুরেজ জেনে যাওয়ার পর এদের কাহিনীতে তার এন্ট্রি হয়েছে। আমি মনিকার বেডরুমে একটা গোপন ক্যামেরা লাগিয়েছিলাম, দেখ সেটার একটা ফুটেজ দেখাই। এই বলি সে সেই ফুটেজটা প্লে করে যেখানে আখিলেশ মনিকার সাথে জোর জবরদস্তি করছিল, বাট মনিকা কিছুতেই রাজি না হলে আখিলেশ মনিকাকে ব্ল্যাকমেইল করেছিল। সিন বর্তমানে আসলে দেখি রাহুল আখিলেশকে উদ্দেশ্য করে বলতেছে, বন্ধুকে ধোঁকা দিয়েছিস ক্ষমা করলাম, কিন্তু বন্ধুর বউয়ের সাথে রিলেশন করছিস, এটা ক্ষমা করতে পারলাম না। এমন সময় রাহুলের একটা কর্মচারী এসে বলে, স্যার আপনি চলে যান, আমি লাশটাকে গায়েব করতেছি, যদি ধরাও খেয়ে যায় তো বলবো আমি খুনটা করেছি। এটা শুনে রাহুল ফ্রেশ ট্রেশ হয়ে বাসায় ফিরে দেখে মনিকা ঘুমাচ্ছে। রাহুল তখন মনিকার মাথাটা খুলে নিয়ে মনিকাকে আদর করে শুতে গেলে আমরা দেখি মনিকা জেগেছিল এবং সে তার স্বামীর ভালোবাসা দেখে নীরবে কাঁদতেছে। সিন পরের দিন আসলে দেখি একদিকে রাধিকা বাসা থেকে বের হচ্ছে, অপরদিকে সুরজ এয়ারপোর্টে যাওয়ার জন্য বের হচ্ছে। তো সুরেজ অটোতে উঠতেছে, হঠাৎ খেয়াল করে কিছু গুন্ডা তাকে ফলো করতেছে। সুরেজ বুঝা যায় এটা নিশ্চয়ই আখিলেশের কাজ, তাই সুরেজ অটোতে তার সব জিনিসপত্র রেখে অটোওয়ালাকে 1000 টাকার নোট দিয়ে বলে, আমি যতক্ষণ না ফিরে আসতেছি এখান থেকে কোথাও যাবেন না। এই বলে সুরেজ এখান থেকে পালাতে শুরু করলে গুন্ডাগুলো সুরেজকে ধাওয়া করে। সুরেজ দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই। ওদিকে রাধিকা এয়ারপোর্টে এসে সবকিছু রেডি করে সুরেজের আসার অপেক্ষায় বসে আছে। এদিকে সুরেজ দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে সেই গুন্ডাগুলোর নজর থেকে পালাতে সক্ষম হলে আবার সেই অটোর কাছে ফিরে সেই অটোতে করে এয়ারপোর্টে পৌঁছায়। তখনই একটা ছেলে সুরেজকে দেখে বলে, আমাদের নেতা এসে গেছে। সঙ্গে সঙ্গে একদল লোক এসে সুরেজকে ঘিরে ধরে মিছিল শুরু করে, আর মিছিলের ভিতর সুরেজের পেটে চাকু মারতে থাকে। ওদিকে রাধিকা এয়ারপোর্টে বসে সুরেজের অপেক্ষা করতে করতে অসহায়ের মতো নীরবে কেঁদে যাচ্ছে, আর এদিকে লোকগুলো সুরেজকে মেরে তাকে রাস্তার পাশে নর্দমায় ফেলে রেখে চলে যাচ্ছে। তো ওদিকে ফ্লাইটের টাইম হয়ে গেছে, তাই রাধিকা জল টলমল চোখে সুরেজের পথ চেয়ে আছে। এদিকে দেখি মনুষ ও সুরেজ রাধিকার কাছে পৌঁছানোর জন্য নর্দমা থেকে ওঠার শেষ চেষ্টা করতেছে, বাট পারছে না। তখন সুরেজ পাশে কাকে যেন দেখে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিলে আমরা দেখি এটা রাহুল। তো রাহুল সুরেজকে বলে, তুই আমার মেহনত করে কামাই করা টাকা থেকে 5 কোটি টাকা লুটে নিয়েছিস, মাফ করলাম, কিন্তু আমার পরিবারের গোপন কথা জেনে গেছিস, এটা মাফ করতে পারলাম না। এই বলে রাহুল চলে গেলে সুরেজ এভাবে নর্দমায় পড়ে থাকে। আপনাদের মনে আছে সুরেজের মা একদিন সুরেজকে অভিশাপ দিয়ে বলেছিল, তোর যে স্বভাব দেখিস তুই একদিন রাস্তায় কুকুরের মতো পড়ে মরে থাকবি। তো মায়ের অভিশাপ বলে কথা, তাই সেটাই হয়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, কি কমেন্ট করবেন জানি না, বাট কমেন্ট চাই। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।